হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো-জি8-এ। আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের গণনার যোজন বিধি, গণনার গুণন বিধি এবং ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আলোচনা করব। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, তোমরা বোর্ডে একটি ইমার্জেন্সি নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বারটি হচ্ছে 78301। চিন্তা করো, এটা কোনো হসপিটালের ইমার্জেন্সি নাম্বার। ধরো গভীর রাতে তোমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে। এখন তুমি হসপিটালে এই ইমার্জেন্সি নাম্বারে কল করে তাদের সহায়তা পেতে যাচ্ছ। ধরো তুমি তোমার মোবাইল ফোনে নাম্বারটি তুললে 78031, অর্থাৎ 30 জায়গায় তুমি 03 উঠালে ভুল করে। তবে তোমার কি মনে হয় বন্ধুরা, এই নাম্বারটি কি ওই হসপিটালে পৌঁছাবে কিনা? তোমার কলটি নিশ্চয়ই পৌঁছাবে না, কারণ তুমি এখানে বিন্যাসটি ঠিকভাবে লেখনি। আরেকটি উদাহরণ চিন্তা করো। ধরো পরীক্ষার খাতায় একটি বিড়ালের ছবি দিয়ে তার নিচে একটি শূন্যস্থান রয়েছে এবং তোমাকে সেই শূন্যস্থানটি পূরণ করতে বলা হলো। তুমি লিখলে ক্যাট, কিন্তু তোমার বন্ধু তোমার খাতা দেখে লিখতে গিয়ে সে লিখে ফেললো অ্যাক্ট, অর্থাৎ CA বিন্যাসটি সে AC লিখেছে। তাহলে তুমি কিন্তু পরীক্ষায় মার্কস পেয়ে গেলেও তোমার বন্ধু কিন্তু এই প্রশ্নের জন্য কোনো মার্কস পাচ্ছে না। তাহলে বুঝতেই পারছো বিন্যাস আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা আরও একটি উদাহরণ দেখি। ধরো তোমরা বন্ধুরা ঘুরতে যাবে, তো তোমরা একটি লিস্ট বা তালিকা তৈরি করলে কোন কোন বন্ধু ঘুরতে যাচ্ছ। সেখানে তোমরা লিখলে রবিনের নাম প্রথমে, তারপরে অনিকের নাম, তারপরে মলির নাম। চিন্তা করো, তুমি যদি লিস্টটি এভাবে তৈরি করতে, প্রথমে মলির নাম, তারপরে ধরো রবিনের নাম এবং অনিকের নামটি শেষে রাখলে, লক্ষ্য করো এতে কিন্তু তোমার লিস্টের কোনোই পরিবর্তন হয়নি। এই দুটো কিন্তু এক্স্যাক্টলি সেম তালিকা বা সেম লিস্ট। তাহলে এই উদাহরণের ক্ষেত্রে বিন্যাস খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের আগের দুটি উদাহরণের ক্ষেত্রে বিন্যাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই অধ্যায়ে বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে বিশদ আলোচনা করব। তবে তার পূর্বে আমাদের জেনে নিতে হবে দুটি গুরুত্বপূর্ণ বিধি। তার একটি হচ্ছে গণনার যোজন বিধি। বন্ধুরা, যোজন শব্দের অর্থ হচ্ছে যোগ করা। তার মানে এই বিধিতে আমরা আসলে সংখ্যাদের মাঝে যোগ করব। আমাদের 2 নাম্বার বিধিটি হচ্ছে গণনার গুণন বিধি। তার মানে এই বিধিতে আমরা সংখ্যাদ্বয়ের মাঝখানে গুণ করব। আমরা গণনার যোজন বিধির একটি উদাহরণ চলো করে ফেলি। ধরো কোম্পানি এ তারা স্মার্টফোন তৈরি করে এবং তাদের কাছে 6টি ভিন্ন মডেলের স্মার্টফোন আছে। অন্যদিকে কোম্পানি বি তারাও স্মার্টফোন তৈরি করে এবং তাদের কাছে 3টি ভিন্ন ধরনের বা ভিন্ন মডেলের স্মার্টফোন রয়েছে। তুমি একটি স্মার্টফোন কিনতে চাচ্ছ। তাহলে চিন্তা করো, তুমি যদি কোম্পানি এ থেকে স্মার্টফোনটি কিনতে চাও, তাহলে তোমার কাছে মোট 6টি অপশন অ্যাভেলেবল, 6টি উপায় রয়েছে। কোম্পানি বি থেকে যদি তুমি একটা স্মার্টফোন কিনতে চাও, তোমার কাছে 3টি উপায় রয়েছে বা 3টি অপশন অ্যাভেলেবল। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কোম্পানি এ এবং কোম্পানি বিকে একই সাথে কনসিডার করলে তোমার কাছে মোট কতটি উপায় রয়েছে একটি স্মার্টফোন কেনার, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে 6টি উপায়, এখানে 3টি উপায়।
তাহলে তোমার কাছে মোট উপায় বা মোট অপশন রয়েছে এখানে 6টি মডেল, এখানে 3টি মডেল, তার মানে এদের যোগফল মোট 9টি মডেল, মোট 9টি উপায়। এটাই হচ্ছে গণনার যোজন বিধি। তাহলে গণনার যোজন বিধির ক্ষেত্রে 2 বা ততোধিক স্বতন্ত্র কাজ থাকবে এবং প্রত্যেকটি কাজের উপায় সংখ্যাকে যোগ করলেই কাজগুলো একসাথে করার উপায় সংখ্যা আমরা বের করতে পারবো। চলো তবে এবার গণনার গুণন বিধি সম্পর্কে আমরা জেনে নেই। ধরো তোমার কাছে 3টি শার্ট রয়েছে, একটা রেড শার্ট, একটা লেটস সে ব্লু শার্ট আর একটা গ্রিন শার্ট, এবং তোমার কাছে 2টি প্যান্ট রয়েছে, মেক ইট প্লুরাল। ধরো একটা জিন্স প্যান্ট আর একটা ট্রাউজার। এখন তুমি বিকেলবেলা পোশাক পরিধান করে ঘুরতে যেতে চাচ্ছ, তাহলে তোমার কাছে মোট কতটি অপশন রয়েছে? তুমি অবশ্যই একটা শার্ট পরবে এবং প্যান্ট পরবে, কিন্তু কতটি অপশন বা কতটি উপায় তোমার কাছে রয়েছে সেটা আমরা বের করতে চাচ্ছি। দেখো বন্ধুরা, তুমি একটা রেড শার্টের সাথে একটা জিন্স পরতে পারো, তার মানে একটা উপায়। রেড শার্টের সাথে একটা ট্রাউজার পরতে পারো, আরও একটা উপায়। ব্লু শার্টের সাথে তুমি একটা জিন্স প্যান্ট পরতে পারো, আরও একটা উপায়। ব্লু এর সাথে ট্রাউজার পরতে পারো, আরও একটা উপায়। তুমি গ্রিনের সাথে জিন্স পরতে পারো, আরও একটা উপায়। গ্রিনের সাথে ট্রাউজার পরতে পারো, আরও একটা উপায়। তাহলে এখানে মোট 1 2 3 4 5 6, তোমার কাছে মোট 6টা উপায় আছে। 6টা ডিফারেন্ট স্টাইলে ড্রেস পরে তুমি বাইরে ঘুরতে যেতে পারো। এই ম্যাথটি আমরা অনেক সহজভাবে করতে পারি গুণন বিধির মাধ্যমে। সেটা কিভাবে? তোমার এখানে কাজ হচ্ছে পোশাক পরিধান করা, তাহলে তোমার পোশাক পরিধান করাকে, সেটা হচ্ছে তোমার কাজ, তাহলে আমরা লিখে ফেলি, কাজ হচ্ছে পোশাক পরা। পোশাক পরা এই কাজকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে শার্ট পরা, আরেকটা হচ্ছে প্যান্ট পরা। একটা কাজকে আমরা 2টি অংশে ভাগ করে নিলাম। তাহলে বন্ধুরা বলো তো, প্রথম অংশের জন্য কয়টা অপশন বা কয়টা উপায় তোমার হাতে আছে? তোমার কাছে 3টা শার্ট ছিল, তার মানে 3টা অপশন তোমার কাছে অ্যাভেলেবল। দ্বিতীয় অংশটি করার জন্য তোমার কাছে 2টা অপশন অ্যাভেলেবল। তাহলে তোমার কাছে টোটাল অপশন অ্যাভেলেবল 3 গুণ 2 ইজ ইকুয়াল টু 6। দেখো বন্ধুরা, আমরা কিন্তু একটা একটা করে যখন হিসাব করেছিলাম তখনও কিন্তু 6 বের হয়েছিল এবং এদেরকে গুণ করে খুব সহজেই কিন্তু আমরা সেই উত্তরটি পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, তোমার হাতে যদি 50টা শার্ট থাকে আর তোমার কাছে যদি 20টা প্যান্ট থাকে, তখন একটা একটা করে তুমি যদি বের করতে চাও অনেক সময় লেগে যাবে। তখন আমরা জাস্ট ওই 20কে 50 দিয়ে গুণ করলেই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে গণনার গুণন বিধি। আমি আরেকবার রিক্যাপ করছি, গণনার যোজন বিধির ক্ষেত্রে আমাদের কাজগুলো স্বতন্ত্র হবে এবং প্রত্যেকটি কাজের উপায় সংখ্যা আমরা আরেকটি কাজের উপায় সংখ্যার সাথে যোগ করে 2টি কাজকে একত্রে করতে কতটি উপায় আছে তা বের করতে পারবো। গণনার গুণন বিধির ক্ষেত্রে আমাদের একটা কাজকে কয়েকটি সেগমেন্টে ভাগ করে নিতে হবে বা ভাগ করে বলা থাকবে, প্রত্যেকটি সেগমেন্টের উপায় সংখ্যাও বলা থাকবে। আমরা তাদের মধ্যে গুণ করে মোট উপায় সংখ্যা বা অপশন সংখ্যা বের করতে পারবো। আশা করি বন্ধুরা তোমরা গণনার যোজন বিধি এবং গুণন বিধি খুব ভালো করে বুঝতে পেরেছো। বন্ধুরা, বিন্যাস সমাবেশের অঙ্কগুলো করার জন্য আমাদের যেসব সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলো শিখতে হলে আমাদের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় কোনো একটি সংখ্যা, যেমন ধরো 5 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখতে পাচ্ছ এক্সক্লেমেশন যে সাইনটা আমরা ইংলিশে ইউজ করে থাকি সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। তাহলে 5-এর ফ্যাক্টোরিয়াল কত আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে 5 লিখতে হবে, গুণ চিহ্ন, 5 থেকে 1 কমে যাবে 4, আরও 1 কমে যাবে 3, আরও 1 কমে যাবে 2
এবং যখনই আমরা 1-এ চলে আসব তখনই আমরা থেমে যাব। এখন যদি আমরা গুণটা করে ফেলি তাহলে দেখতে পাবো এখানে আসে 4 × 5 = 20, 3 × 20 = 60, 2 × 60 = 120। একইভাবে ধরো 4 ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে যাচ্ছি, বা ফ্যাক্টোরিয়াল 4। প্রথমে লিখব 4, 1 কমে হবে 3, আরও 1 কমে হয়ে যাবে 2, অ্যান্ড দেন 1-এ আসা মাত্রই আমরা থেমে যাব। যদি গুণ করে ফেলি 3 × 4 = 12, 12 × 2 = 24। তো 4-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমাদের সংখ্যাটা যদি হতো n, তাহলে আমরা প্রথমে লিখতাম n, তার সাথে গুণ হতো n-এর চেয়ে 1 ছোট, তার সাথে গুণ হতো n-এর চেয়ে 2 ছোট, এবং এভাবে গুণ হতে হতে লাস্টে গিয়ে আমরা 3 পেতাম, 2 পেতাম, এবং 1-এ আসা মাত্রই থেমে যেতাম। তাহলে n-এর ভ্যালু যদি 4 হয়, 5 হয়, বা অন্য যাই হোক না কেন, আমরা এই সূত্রের মাধ্যমে তার ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল শুধুমাত্র অঋণাত্মক সংখ্যার জন্যই সংজ্ঞায়িত। অঋণাত্মক সংখ্যারই কেবলমাত্র ফ্যাক্টোরিয়াল হয়, এবং অঋণাত্মক সংখ্যা বলতে তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে যেটা নেগেটিভ না বা ঋণাত্মক না, অর্থাৎ 0 থেকে শুরু করে 1, 2, 3 ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে অঋণাত্মক হতে হবে এবং একই সাথে পূর্ণ সংখ্যাও হতে হবে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করা যায় এবং সংজ্ঞায়িত, কিন্তু ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল সংজ্ঞায়িত নয়, তা বের করা যায় না। তাহলে বন্ধুরা আমরা 4-এর ফ্যাক্টোরিয়াল বের করলাম, 5-এর ফ্যাক্টোরিয়াল বের করলাম, চলো আমরা 3-এর ফ্যাক্টোরিয়াল বের করি। 3, তারপরে কত হবে 2, তারপরে 1, অ্যান্ড 1 আসা মাত্র আমরা থেমে যাব, সো এটার অ্যান্সার হবে 6। 2-এর ফ্যাক্টোরিয়াল কত হবে 2, অ্যান্ড দেন 1, থেমে যাব 2। 1-এর ফ্যাক্টোরিয়াল কত হবে 1 পেয়ে গেছি, থেমে গেছি, তাহলে 1। আমরা বলেছি ফ্যাক্টোরিয়াল অঋণাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত, তাতে কিন্তু 0টাও ইনক্লুডেড, তাহলে নিশ্চয়ই 0-র ফ্যাক্টোরিয়ালও এক্সিস্ট করে, 0-র ফ্যাক্টোরিয়ালও সংজ্ঞায়িত। তাহলে 0-র ফ্যাক্টোরিয়াল আসলে কত হবে, কারণ আমরা যদি এখানে 0 লিখি তারপরে 1 যদি কমাই তাহলে তো -1 হয়ে যাবে, আরও 1 কমালে হয়ে যাবে -2। কখনোই কিন্তু আমরা এই +1-এ পৌঁছাতে পারবো না, আমরা নেগেটিভ দিকে ইনফিনিটি দিকে চলে যাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে 0-র ফ্যাক্টোরিয়াল আসলে এই সূত্র দিয়ে বের করা যাচ্ছে না, কিন্তু 0-র ফ্যাক্টোরিয়াল সংজ্ঞায়িত, 0-র ফ্যাক্টোরিয়াল এক্সিস্ট করে। 0-র ফ্যাক্টোরিয়ালটা বের করার যেভাবে ম্যাথমেটিশিয়ানরা বের করেছেন তা হচ্ছে প্যাটার্নের মাধ্যমে। তোমরা লক্ষ্য করবে 5-এর ফ্যাক্টোরিয়াল ছিল 120, 4-এর ফ্যাক্টোরিয়াল আমরা পেয়েছি 24, 3-এর ফ্যাক্টোরিয়াল পেয়েছি 6, 2-এর ফ্যাক্টোরিয়াল পেয়েছি 2, 1-এর ফ্যাক্টোরিয়াল পেয়েছি 1, 0-র ফ্যাক্টোরিয়াল আমরা আসলে বের করতে পারিনি এই সূত্র থেকে। তাহলে আমরা চলো এটা বের করার ট্রাই করি, দেখা যাক এই সংখ্যাগুলোর মাঝখানে কোনো প্যাটার্ন আছে কিনা। লক্ষ্য করো 120-কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে ক্যালকুলেটর করতে পারো 24 পাচ্ছ। 24-কে যদি 4 দ্বারা ভাগ করি 6 পাওয়া যাচ্ছে, 6-কে যদি 3 দ্বারা ভাগ করি 2 পাওয়া যাচ্ছে, 2-কে যদি 2 দ্বারা ভাগ করি 1 পাওয়া যাচ্ছে। তাহলে নিশ্চয়ই পরের সংখ্যাটি এই 1-কে 1 দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে, তাহলে 1-কে 1 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়। তার মানে 0 ফ্যাক্টোরিয়াল আসলে 1, যেটা আমরা প্যাটার্নের মাধ্যমে দেখতে পাচ্ছি, সূত্র থেকে এটা বের করা যাচ্ছে না। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম 0-র ফ্যাক্টোরিয়াল 1। তোমাদের কেউ যদি প্রশ্ন করে 0-র ফ্যাক্টোরিয়াল কিভাবে 1 হয়,
তখন কিন্তু এই সূত্র দিয়ে তোমরা বলবে না, বরং তোমরা এই প্যাটার্নটি শো করে বলে দিবে 0 ফ্যাক্টরিয়াল আসলে 1। তাহলে 0 ফ্যাক্টরিয়াল 1 এবং 1-এর ফ্যাক্টরিয়ালও কিন্তু 1। আশা করি বন্ধুরা তোমরা ফ্যাক্টরিয়ালের এই কনসেপ্টটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভবিষ্যতে কোনো এপিসোডে এই ফ্যাক্টরিয়ালের কনসেপ্টটি অনেক বেশি কাজে লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই থাকুক। বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8-এর সাথেই থেকো।